তো আমি বাপ তোর হয়ে গেছি দেখতেছি যাই কতজন পুলিশ ওরে 2 হাত ধরে কোটে উঠাইতেছে আনতেছে আমি দৌড়ে গিয়া ওই দরবার সামনে কোটের দরবার সামনে গিয়া হাত দিছি আমার সন্তান একদম কাছে না আর সে আমার নিজে চাইতে পারে না সে হাঁটতে পারে না বাঁকা হলো মনে না। আমি একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলাম। 100 সাবেক ইপি নুরুল হক নূর আমার দ্বিতীয় সন্তান, ওরা মা হারা সন্তান, ওরা 3 ভাই 3 বোন ছিল। ওর মা মারা গেছে। আমি এই সমুদ্র সাগর পাড়ি দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য প্রাণ চেষ্টা করছে। আল্লাহ রশের রহমত দেশবাসীর দোয়ায় আল্লাহ এটাকে ঢাকা ভার্সিটিতে করার মতো তৌফিক দান করছে। সেই ক্ষেত্রে সে ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের হাল ধরে সে কোটা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবে হয়েছে। তারপর ঢাকা ভার্সিটি নির্বাচনে 100 সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করার আল্লাহর রহমতে আপনাদের 10 জনের দোয়ায় তাকে আল্লাহ নির্বাচিত করছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে না। আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবরের তথ্যটা আপনারা জানেন। যাই হোক, তারপরে সে ছোটখাটো একটা দল গঠন করছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদ। সে জনগণের পক্ষে কথা বলতেছে, এতে তার প্রতি হামলা যথেষ্ট কিছু হয়েছে। আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বলতে পারি, আমার সন্তান 3 ছেলে, আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকদ্দমা, কোনো অন্যায় অত্যাচার, জুলুম, খুন, রাহাজানি, ছিনতাইয়ের ভিতরে আমার সন্তানরা নাই। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আল্লাহর উপরে ভরসা করিয়া কই, একটা গম, একটা চাল, একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। আমি আমার নিজের শ্রমের পারিশ্রমিক টাকা দিয়েই আমি এদেরকে মানুষ করেছি। আশা করি আল্লাহর রহমতে এটাই আমার সফল। তো আমি তো দেশের বাড়ি থাকি। গেল 19 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 20 তারিখ রাত্র চলে, 19 তারিখ দিবাগত রাত্র 3টা থেকে 3:30 এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, চাকরিজীবী, সেনা সদস্যরা, র্যাব, বিডিআর, আর্মি, এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসা থেকে 7-8টা মোবাইল নিয়ে নিয়েছে। পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে, তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই, আপনারা ডিবির কার্যালয় যান। ওখান থেকে ডিবির কার্যালয় গেছে, সেখানেও তার খোঁজ মেলে না। তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল থানায় যান, হাতের দিয়ে থানায়। সেখানে গেছে, সেখানে গিয়েও তার হদিশ মেলে নাই। আমি যখন দেশ থেকে রওনা দিছি, আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম, আল্লাহ তাকে গায়েব করে ফেলছে কিনা। আল্লাহর অশেষ রহমত, সাহায্য গায়েব হয়নি। পরে 21 তারিখ রাত্রে তাকে ওই 3-2-19
21 তারিখ রাত্রে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে এনেছে। কোর্টে নেওয়ার পর ওখানে তারে 7 দিন রিমান্ড দিয়েছে। 5 দিন রিমান্ড দিয়েছে। আমি ঢাকাতে এসে শুনি তাকে 5 দিন রিমান্ড দিয়েছে। 5 দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠাইছে। উঠানোর কথা ছিল গতকালকে আগের দিনই রাত্রে, 5 দিন পূর্ণ হয় রাত 8টায়, কিন্তু ওই রাত্র দেখে উঠাইলে নাকি এটা জানি না, এটা আইনজ্ঞ দ্বারা তারা বলতে পারবে। পরের দিন যখন কোর্টে উঠাইছে, আমরা আতিক ফেরকা পেলেন তাকে এনেছি, কখন তাকে কোর্টে উঠা। তো আমি হয়ে গেছি, দেখতেছি পুলিশ ওরে 2 হাত ধরে কোর্টে উঠাইতেছে, আনতেছে। আমি দৌড়ে গিয়া ওই দরবার সামনে, কোর্টের দরবার সামনে গিয়া হাত দিছি। আমার সন্তান একদম কাছে না, আর সে আমার দিকে চাইতে পারে না, সে হাঁটতে পারে না, বাঁকা হলো মনে না। উঠে উঠানোর পর কখন তাকে বাইর করবে আনার নজর। উঠে উঠানোর পর আইনজীবীর কাছে জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো? তারা আমাকে আশ্বস্ত করতে পারবে, আসলে দেয় না। কোর্ট থেকে যখন আমার বের করতেছে, তখন আমি সাংবাদিক, ইউটিউব ফেসবুক আলাদা ছিল, পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল, তাদেরকে সরাই আমি আমার গায়ে হাত দিয়া, তার এই গায়ে দিয়ে হাত দিয়া দেখি তার হাতটা কালো হয়ে গেছে। তার শরীরে স্পর্শ করার পর স্পন্সের মূল্য অনুভব করতেছি। তার আমি পিঠে এই জায়গায় গেঞ্জিটা আমি নিজেই, পুলিশ আমাকে যখন কিছু বলে নেয় আমি ফাঁক করে গেছি। তার সর্বশরীর জড়জড় হয়ে গেছে। কেন? কি অপরাধ? রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল? যদি থাকে, বাংলাদেশে যদি এরকম আইন থাকে, তাহলে সকলের রাজনীতি বন্ধ করে দেবে, আপত্তি নাই। কিন্তু রাজনীতি করলে ভালো মন্দ 2-1 কথা বলতেই পারে, বলে, এটা সমস্ত দলই বলে, এটা অপরাধ না, এটা তো রাজনৈতিক চর্চা। সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জুলুম করিয়া তাকে মারধর করা, তাকে নির্যাতন করা, এবং তাকে কোর্টে বলা হয়েছে, কোর্টে যখন তাকে দেখা হচ্ছে তখন জজসাহেব বলছে যে আমি তাকে দেখব। তারে যখন আবার পুনরায় রিমান্ড চেয়েছে, সে তার কাছে জজসাহেব তার কাছে কথাবার্তা বলছে, বলার পরে সেটাকে আর রিমান্ড দেয়। এখন এবং আগামী 2 তারিখে তার আরেকটা মামলা আছে। আমি তো গ্রামের মানুষ, এত সব তো জানিও না আর বুঝিও না, তো সেটা নাকি কোন আদালতের বিষয়, একটা কেস, সেটা ওই 2 তারিখে তার একটা রবিবারে হবে। তো অন্য আরেকটা মামলা, ওটা হচ্ছে আপনাদের মেট্রো রেল, এটা তো দেখা যাচ্ছে সেতু ভবনের মামলা, আর এগুলো তো প্রত্যেকটা মিথ্যা মামলা। তো ওই জায়গায় তাকে আবার নাকি ডাইরেক্ট দেখায় তার কোর্টে উঠাবে, তো আবার রিমান্ড হয়তো এটা সংখ্যা করতেছি, আবার রিমান্ড হতে যেতে পারে ওরা। তো একটা মানুষ অলরেডি এতটা শারীরিক টর্চারের পরে, সে অলরেডি এতটা অসুস্থ, সে মানুষটাকে যদি আবার রিমান্ডে নেওয়া হয়, তো এই মানুষটার অবস্থাতে কি হবে আমি জানি না, তার জীবনটা যে সংখ্যা করছে। তো আপনাদের মাধ্যমে শুধু যারা প্রশাসনে আছে তাদেরকে জোর অনুরোধ করতেছি যে তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না, মানে তার জীবনটা অন্তত আপনাদের কাছে দীক্ষা দিন, মানে তাকে সুস্থ ভাবে অন্তত 2টা বাচ্চার মুখের দিকে তাকায়। আমরা আর কিচ্ছু চাই না, প্রয়োজনে এমন রাজনীতি করতে হবে না, আমি রাজনীতি করতে দিব না। আপনারা শুধু
সর্বোপরি আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমরা যেই কথাগুলো পেশ করছি আপনারা সবাই ইনশাআল্লাহ এই কথাগুলো আপনাদের পেপার